না 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 বাবারে বাবা, এইসব পুলিশ কেস হবে, আর্থিক লেনদেন চলবে না। আমি এই যে ও পছন্দ করেছে, খুব পছন্দ হয়েছে, খুব ভালো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে অন্যতম হচ্ছে জামাই ষষ্ঠী। এই মুহূর্তে আমি চলে এসেছি অভিনেত্রী তানিয়া পালের বাড়িতে। তাদের সাথে আজকে জমিয়ে একটা আড্ডা দেব। তো চলুন ভেতরে যাওয়া যাক। হ্যালো, কেমন আছো? আচ্ছা, চলো একটা আড্ডা দেওয়া যাক নাকি আজকে। একদম তাই। দাদা কেমন আছো? খুব ভালো আছি। কাকিমা তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা এটা তো দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী তোমাদের, তাই তো? না না না, তাহলে মানে ওটা আইন কানুনের দিক থেকে দ্বিতীয় বছর। আচ্ছা, দেখতে গেলে 15-16 বছর খাচ্ছি। তাই 18 বছর প্রথম থেকে কি 2-3 বছর তো বাদ গেছিল, তাই না? মানে এক্সাক্ট 15-16 বছর হবে যে খাচ্ছি আমি এখানে। বিয়ের পর বলতে গেলে 2 বছর, আইনত ভাবে 2 বছর খাচ্ছি। কিভাবে কি মানে আজকে কিভাবে কি কাটাবে সারাটা দিন ভেবেছো? অ্যাকচুয়ালি আমি ছিলাম হচ্ছে নর্থ বেঙ্গলে, আমার আসার কোনো রকম প্ল্যান ছিল না। তো হঠাৎ আমি রাত্রিবেলায় ঠিক করলাম যে চলে আসবো। চলে এলাম 12 ঘন্টা। আজকে আবার 8:30টার সময় চলে যাবো, বিকজ আমার কালকে প্রচুর কাজ আছে। আমি 8:30টায় আবার গাড়ি নিয়ে চলে যাবো নর্থ বেঙ্গলে। তো এইটুখানি, কারণ বছরে একটা দিন। এবার ওদেরও আত্মীয় পরিজন যারা আছেন তারা সবাই নিজের কাজে ব্যস্ত থাকেন। তো কোনো অনুষ্ঠান হলেই দেখা হয়, আর এটা একদম ঘরোয়া অনুষ্ঠান, যেখানে কি আমাকে নিয়ে অনুষ্ঠানটা। তো আমি না থাকলে ওনাদের একটু মন খারাপ হতে পারতো। তবুও কিন্তু ওরা সবাই বলেছিল যে ঠিক আছে, এই কাজটা মিটিয়ে আসো। তো আমি ভাবলাম যে আমার কাজটা তো নিশ্চয়ই হবে, তো একটা দিন তো দিতেই পারি বাড়ির জন্যে। তো আমি নিজে ড্রাইভ করে চলে এসেছি 12.5 ঘন্টার মতো। অন্যরকম ভাবনা চিন্তা তো ছিল। আমি জানতাম ও অ্যাটলিস্ট মানে 3 দিন বা 2 দিন আগে আসবে। তো হঠাৎ করে আমি তখন শুটে ছিলাম, আমাকে ফোন করে বলছে যে এরকম এরকম ব্যাপার, একটা ব্যাপার আছে, তো সেটার জন্য কাজটার জন্য আমি হয়তো আসতে পারবো না, তবু আমি চেষ্টা করছি, এরকম একটা ব্যাপার বিষয়। তো আমার মনটা তো খারাপ হয়েছিল, রাগও হয়েছিল প্রচণ্ড, যে বছরে তো একবারই জামাই ষষ্ঠীটা হয়, আর সেখানে সব কিছু আমরা ভেবে রেখেছি। তাও হঠাৎ করে আমাকে বললো আমি আসছি। তো সারপ্রাইজলি হলাম একটু, যে একদিনের জন্য অত দূর থেকে, নর্থ বেঙ্গল থেকে, ডুয়ার্স থেকে আসা, এটা সত্যি কষ্টকর বিষয়। কারণ আমি জানি যখন আমি যাই, কারণ আমি যখন ডুয়ার্সে যাই বাই কারেই যাই, অনেকটা মানে ধকল হয় শরীরের উপরে। তো যাই হোক, ও কালকে এসছে, রেস্ট নিয়েছে, আর ওকে কেউ দেখে বলবে না যে এতটা দূর থেকে কষ্ট করে এসছে। মার ভালো লাগলো। বেসিক্যালি জামাই ষষ্ঠীটা তো জামাই আর শাশুড়ির মধ্যেই বিষয়টা, তো যেখানে মার একটু ভালো লাগলো, ওরও প্রায় 1 মাস পর বাড়ি ফিরলো, তো ভালো লাগলো। আবার আজকে দিনটা মানে যেটুকু সময় কাটাবো আনন্দ করেই কাটাবো, আর রাত বিকেলবেলা আবার চলে যাওয়ার প্ল্যান আছে ডুয়ার্সে। কাকিমা আজকের দিনটা তুমি সরে এসো। আজকের দিনটা তো মানে নীল যদি না আসতো ভালো লাগতো না, কারণ ওর তো কাজ ছিল। তবু আমি বলেছিলাম তোমার কাজটা আগে, কারণ নর্থ বেঙ্গল থেকে তো এতটা আসা যাওয়া 16-17 ঘন্টা শুধু গাড়িতে। আর সত্যি আজকে সকালেও ছেলের সাথে আমি আলোচনা করছিলাম, ও বলেই সম্ভব ও কালকে গাড়ি চালিয়ে এসে রাতটুকু রেস্ট নিয়েছে, বোঝা যাচ্ছে না আজ আবার ফিরে যাবে। তার জন্য আমি আর আমার একটু মানে শরীরটা একটু খারাপ ছিল বলে আজকে ঠিকও করেছি যে আজকে বাইরেই আমরা খাওয়া দাওয়া করবো। ঘরে তো খাই, কিন্তু ও প্রথমে বলেছিল আসবো না, তার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ও যখন বললো না আমি আসছি, একদিনের জন্য আসবো, চলে যাব, তো তারপরে ভালো লেগেছে। কালকে এসেছে, আসার পরে বেশ আমাদের ভালোই লেগেছে। আজকে একটু আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো, কারণ ওকে তো আবার ফিরে যেতে হবে। আজকে এই কতটুকু সময় আর পাবো ওকে, ওই একটু দুপুরে গিয়ে একটু আমরা লাঞ্চ করব, তারপরে ও আবার সন্ধ্যের মধ্যে ফিরে যাবে। জামাই হিসেবে তুমি নীলদা কেমন যদি জিজ্ঞাসা করি? দেখো আমাদের খুবই মনোপ্রিয়, কারণ আমাদের মনোমতো বলবো, কারণ কি বলতো, এ তো দেখে শুনে জাস্ট 2 বছরের জামাই নয়, ও বহু দিন ধরেই আমাদের বাড়িতে আসা যাওয়া, একটা সম্পর্ক, একটা ভালোবাসা, একটা টান আলাদা। মানে আমার ছেলের প্রতি যদি টান থাকে, সেই টানটা একই ওর প্রতি আছে। এবার ছেলে কাছে থাকে, ও থাকে, সেই হিসাবে হয়তো অনেক কিছু ছেলের জন্য যেটা পারি হয়তো ওর জন্য পারি না। কিন্তু নীল আমাদের ওই যে বিয়ে হয়েছে, আমার মেয়ে হাজবেন্ড জামাই, সেই সম্পর্কটা নয়। 17-18 বছরের সম্পর্ক তো আমাদের কাছে ও আমার বাড়ির ছেলেই, কারণ এখন ওর বাবাও নেই। যা কিছু আমি মনে করি ও বাড়ির গার্জিয়ান। আমার ছেলেকে আমি বলি যা কিছু পরামর্শ, যা কিছু জিনিস চিন্তার আগে তুই নীলদাকে জিজ্ঞেস করবি, বাবার পরে যদি কেউ তাকে নেই। আমি জামাই হিসাবে ওকে এখন ভাবিও নি, কোনোদিন ভাবিও না। আজ হয়তো লিগালি 2 বছর জামাই হয়েছে, কিন্তু 18 বছর ধরে ওকে আমি চিনি। ওর সাথে আমার খুনসুটি সারাদিনই হয়, তুই তাকারি এই সেই চলে। জামাই হিসাবে ওকে আমি ধরি না, ছেলের মতনই ধরি। হয়তো ছেলে এক জায়গায় আছে, ও আমার থেকে দূরে থাকে, এটাই আলাদা।
এলা আমার কাছে খুব প্রিয়। মানে সত্যি কথা বলতে কি, আমার মেয়ের যা কিছু দোষ অন্যায় যদি থাকেও, নীলেরও থাকলেও, আমি যতটা দেখি আমার নীলকেই আমি সাপোর্ট। হ্যাঁ, এটা মা করে। একদম মানে অদ্ভুত বিষয় হয়ে যায় যে আমি ধরো বিষয়টা আমি মাকে কমপ্লেন করলাম, মা তখন আমার মতো না করে এটা হ্যাঁ 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 করলো, কিন্তু পরে দেখলাম নীলের সাথে দেখলাম মা কিভাবে এটা অদ্ভুত ভাবে আমাকে দূরে সরিয়ে দিয়ে ওকে সাপোর্ট করলো। ওর দোষটা খুব নরমাল না, এটা হতেই পারে, কত কাজে ব্যস্ত থাকে, একা ওখানকার ঝঞ্ঝাট ঝামেলা, তারপরে কত সবজি বানাচ্ছে সেগুলো দেখভাল করা, গাড়ি কখনো ট্রাভেল দেয় সেটাকে দেখা, একা থাকে। আমরা পরিবার নিয়ে আছি এইরকম জায়গায় আমাদের অত একাকিত্ব লাগে না। ওখানে সন্ধে মানেই লোকজন, তারপরে মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি, কারেন্টে, ও এই দিনগুলোকে তো ফেস করে আছে। হয়তো কিছু ভুল হলো, আমি ওটা ধরি না, কারণ আমার ছেলে বা আমার মেয়ে ওরম একা থাকতে পারে না, যেটা ও জীবনে কাটিয়ে। এটা কিন্তু সত্যি, শুনতে আসছে না, অনেক কষ্ট করেছে, মানে কাছে আছে হয়তো শুনছে, কিন্তু কষ্ট করেছে অনেক জীবনে। আজকে একটা জায়গায় গেছে, আর এই যে কালকে 17 ঘন্টা গাড়ি চালিয়ে এসছে আমাদের বাড়ির ছেলেরা, এটা আমি একটু আগে আলোচনা, এটা একদমই সত্যি কথা। মানে আজকে জামাই ষষ্ঠী বলে ওর আমি প্রশংসা করছি সেটা নয়, সত্যি এটা সত্যিকারেরই প্রশংসা। ও প্রচন্ড হার্ডওয়ার্কিং একটা মানুষ, মানে এতগুলো বছর ধরে তোকে আমি দেখছি কাজ থেকে, তো সেখানে ওর কাছে কাজটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর হয়তো কষ্ট করেছে বলে জীবনে একটা জায়গায় আজকে দাঁড়াতে পেরেছে, কারণ কষ্ট না করলে আমার মনে হয় না কেউ খুব তাড়াহুড়ো করে কিছু প্রফিট করতে পারে। তো যাই হোক, ও খুব কষ্ট করতে পারে এবং ও সবকিছু পারে। একটা ছেলের মধ্যে সব মিলিত গুণ থাকে না, কিন্তু ওর মধ্যে আমি দেখেছি ও কিন্তু সব পারে, A to Z। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, নীলের যদি মনে হয় যে হ্যাঁ যেখানে আমাদের দ্বারা হচ্ছে না সেটা নীল পারবে না। আর একটা কি বলতো, মানে অনেক শিক্ষিত হাই কোয়ালিফাইড তারা, তাদের যে বুদ্ধি নেই, নীলের কিন্তু সেই বুদ্ধিটা আছে। এটা আমি একদম না না, এটা কি প্রশংসা করছে নীলদা, অ্যাকচুয়ালি খাওয়ার লাগবে না, না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি, বুদ্ধি না আলাদা কাজ করে। ডুয়ার্স একটা ফাঁকা মাঠের মতো জায়গাও কিনেছে, সেইখানে কোথা দিয়ে রাস্তা বার হবে, কোথা থেকে রান্নাঘর হবে, কি কোথায় সুইমিং হবে, এটা ও একমাত্র। এ তো কোনো ইঞ্জিনিয়ার লাগায়নি, ওই সুইমিং পুলটা ইঞ্জিনিয়ার লাগায়নি, ও যে ব্রেন খাটিয়ে, আমি তো বলছি অনেক হাই কোয়ালিফাইড ছেলেরাও এটা পারে। ওর বুদ্ধিটা অনেক, কখনো কখনো ওর বুদ্ধি প্রচুর কাছে আসে। সেই সবগুলোর কারণ হচ্ছে কাল আমি মুর্শিদাবাদ থেকে গাছ থেকে পেড়ে লিচু নিয়ে এসেছি, মালদা থেকে আম নিয়ে এসেছি, নদিয়া থেকে আম নিয়ে এসেছি। মানে এক জায়গায় আম কিনেছি, পছন্দ হচ্ছে না, কারণ আমার শাশুড়ি মা আরো ভালো আম খান, তাই আবার অন্য জায়গা থেকে আম নিয়ে এসেছি। তারপর আমার নিজের তৈরি করা হচ্ছে লাউ শাক। মানে অ্যাকচুয়ালি আমরা কুমড়ো গাছ খুব হতে দেখি, লাউ গাছটা না খুব কম হয়। তো আমি আমার লাউ গাছ যেগুলো বসিয়েছি, তো আমি সেই জায়গায় বললাম যে এখন আমি লাউ গাছ কিন্তু কাটতে পারবো না। আমাকে শুধু ফোন করে বলে লাউ গাছগুলো দেখা, নীল তো লাউ গাছগুলো দেখা। আমি দেখাতাম, আমাকে বলছি ওই লাউ শাক আমাকে নিয়ে এসে দিতে হবে, আমি এখানে বাজারে পাই না। তো আমি ওনার জন্য একদম ভর্তি করে লাউ গাছ আমি নিয়ে এসেছি। ব্যাপার সেটা ও যে যত্ন করে, মানে আমারটা তো অর্গানিক না, আমি কোনো মানে সার দিই না। মানে আমার যারা ব্লগ, মানে ছোটখাটো ব্লগ করি, আমি ব্লগার নই, বাট আমি পোস্ট করি, ভালো লাগে ডেইলি লাইফ গুলো। তো ওকে আমি তখন দেখিয়েছিলাম যে বেগুন থেকে আরম্ভ করে কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবকিছু নিজে হাতে করেছে, এতটা যত্ন করে। মানে এইটা তো মানে আমার মানে খাওয়া থেকে দেখতেই সুন্দর লেগেছিল। তো আর দেখবে নিজে হাতে তৈরি করা কিছু জিনিস মানে নিয়ে এসে কাউকে প্রেজেন্ট করাটা খুব মজা। হ্যাঁ, ওটা গন্ধরাজ লেবু। আমি তো বললাম অনেক কিছু ছিল, মানে পেয়ারা হয়, এত বড় বড় পেয়ারা, তুমি না দেখলে বিশ্বাস করবে না। পুরো পরিবারের মধ্যে ডিস্ট্রিবিউট করা, হ্যাঁ সবাইকে দিই, অল্প দিই, দেখো সবাইকে। সত্যি কথা, আমার জীবনে আমার হাজবেন্ড মানে মুখ ফুটে কিছু বললে আনতো, ছেলেও আনে, তারপরে আনে। এটা কিন্তু সত্যি, বলে না যে না ভুলে গেছি, না এইটা আছে। ওই যে লাউ শাক বলেছো, ঠিক কেটে টেটে একদম গাড়িতে এত দূর থেকে আসা না, যেগুলো আছে দেখো এগুলো সামনে আছে বলে আজকে ষষ্ঠী বলে নয়, আনে ওরা আম লিচু টিচু যখনই পারো, কিন্তু আনারস ভর্তি ভর্তি। মিথ্যে কথা বলে তাহলে ইলিশ মাছের সময় ইলিশ মাছ এখানে বলতে তো আমি, আর ওর মা বয়স মানুষ কতটা খাবে, হয়তো ওনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। যা কিছু আনা মানে এই বাড়িতেই, এটা সত্যি। সেই হিসাবে কোনো আমাদের এই নেই। দেখো বিরাট টাকা পয়সা না থাকতে পারে মানুষের, বিরাট কোয়ালিফিকেশন না থাকতে পারে, একটা মন আছে। এই যে এসে আমার ভাসুরের বাড়ি, আমার ননদের বাড়ি, আমার আর এক ননদের বাড়ি, আমাদের পরিবারের মধ্যে যে ডিস্ট্রিবিউট করা, বলছে দিয়ে দিন, লোককে দিলে ভালো লাগে।
না এমনি ওকে নিয়ে আমাদের সেরকম সমস্যা নেই। এবার দেখো সংসার করতে গেলে অনেক কিছু অশান্তি প্রবলেম আসে, কিন্তু জামাই হিসাবে আমি ধরি না, ওকে আমি ছেলেই ভাবি। কোনো প্রবলেম ও কিছু শেয়ার করলো, আমি কিছু শেয়ার করলাম, একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া কি হচ্ছে? দেখো যেহেতু মায়ের শরীরটা মাঝখানে একটু খারাপ হয়েছিল, প্লাস আমি একটু মানে বিজি শিডিউল যাচ্ছে, মানে এসে যে মাকে, আর আজকের দিনে আমি মাকে এসে হেল্প করতে পারাটা সম্ভব না, কারণ দুজনে একসাথে আসবো, আর ও এইভাবে আসবে কি আসবে না একটা আমরা বুঝতে পারছিলাম, দুদিকেই ছিলাম। এবার আমি তখন লাস্ট মিনিটে মাকে বললাম কি, মা এই বছরটা তুমি এত কষ্ট করো না, তোমার হাতে রান্না তো প্রত্যেকদিনই খেতে পারবে যখন আসবে, তুমি বাইরে অ্যারেঞ্জ করো। আর দেখো এখন না বাইরে অনেক বেশি সুন্দর করে আয়োজন করা এই বিষয়গুলো এসছে, দেখো মানে কত জায়গায় দেখবে তোমরা সোশ্যাল মিডিয়াতে, কত জায়গায় তোমরা অ্যাড দেখতে পাবে, কত কি দেখা যায়। তো সেখান থেকে আমি মাকে বললাম একটা ভালো জায়গায় ভাইকে বলো, এগুলো তো ভাই পটু, তুমি ভাইকে দিয়ে দাও দায়িত্ব, একটা মানে কোনো বাঙালিয়ানা আমরা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে আয়োজন সেখানেই করুক, আমরা সেখানেই খাবো। ডেফিনেটলি এখানে থালি থাকবে, আর আমি তোমাদেরকে ডেফিনেটলি পরে দেখাবো কি কি আমি খাচ্ছি, ও কি কি খাচ্ছে, ওখানে কি কি করছি, তখন দর্শকরা দেখতে পাবে ডেফিনেটলি। নীলার পছন্দের খাবার মানে খাবারের তালিকায় কোনটা সবথেকে? অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি অথেন্টিক ফুড খুব পছন্দ করি এবং আমি নিজে রান্না করতেও পছন্দ করি। আমি মানে রেস্টুরেন্টে ওরা যখন যায় তো ওই চাইনিজ ফাইনিজ এগুলো আমার একদম ভালো লাগে না। আমার একদম মানে পুরো বাঙালিয়ানা খাবার যতটা হবে সেটাই আমি ভালো, মানে তার জন্য যদি ডাল আলু ভাজা হয় সেটাও আমি খেতে পছন্দ লাগে। ও আবার ঠিক বিপরীত, ওর আবার চাইনিজ ফাইনিজ এগুলো খেতে ভালো লাগে। বিপরীত নয়, বিষয়টা হচ্ছে আমি বাঙালি খাবার খেতে প্রচন্ড পছন্দ করি, কিন্তু আমি খুব ফুডি, মেইনলি যারা ফুডি হয় দেখবে সব রকমের খাবার। ফুডিটা বলি মানে ধরুন আমি বেঙ্গলি খাবার নিলাম, ও ধরুন হয়তো চাইনিজ নিল, উনি ধরুন হয়তো কোনো রকম অন্য কোনো ডিশ নিল, ও কি করবে, ও নিজে যেটা নেবে এবং সবারটা কিন্তু ও খাবে। আচ্ছা, সব রকমই টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ওর মধ্যে আছে। বেসিক্যালি আমি ফুডি, আমি সব রকম খাবার খেতে, আমি চাইনিজটা খুব ভালোবাসি, বাঙালি খাবার তো রোজ আমাদের ঘরে হয়, সেগুলো তো খাওয়া হয়। বাইরে বেরোলে আমার একটু কন্টিনেন্টাল, একটু চাইনিজ, এই রকম একটু একটু মুগলাই কিছু ডিশেস এইরকম একটু ট্রাই করতে ভালো লাগে আমার। আর আমরা অ্যাকচুয়ালি আমি হচ্ছে মানে মানে জন্মসূত্রে বা মানে আমার বাবা মা এখানেই জন্ম হয়েছেন, কিন্তু আমাদের পারিবারিক সূত্র হচ্ছে একটু বাংলাদেশি, মানে আমার দাদুরা ছিলেন। তো সেহেতু ওই বাঙালদের যে রান্না বান্না সেই ব্যাপারগুলো আমার ঠাকুমার থেকে আমার মা পেয়েছেন। আমার মাও খুব সুন্দর রান্না করেন, মানে যেগুলো খাওয়া যায় না সেগুলো রান্না করবে, সেগুলো সুন্দর লাগে, এরকমই ব্যাপার। তো ওনার থেকে এই জিনিসটা আমি পাওয়ার পর থেকে আমি নিজে নিজে রান্না করি। এবার ডুয়ার্সে আমি আমার কাজের লোক আছে রান্না করার, বাট তাকে আমি আজকে শিখিয়ে দিয়েছি, সে আমার মতো করে রান্না করে। মানে ওদের ওখানকার কালচারটা আমরা নিই নি, এখানকার কালচারটা আমরা ওখানে দিয়েছি রান্নার ব্যাপারটা। তো কলকাতা থেকে যারা যায় তারা তখন কি কলকাতা খেয়ে দেয় অভ্যস্ত, ডুয়ার্সের খাওয়া দাওয়া রান্না যেগুলো আছে সেগুলো ডুয়ার্সের মতো মানে কলকাতার লোকেদের ভালো লাগে না। তাই আমরা আমাদের তরফে মানে কলকাতায় যে খাওয়া দাওয়াটা, যে রেসিপিগুলো, সেই রেসিপিগুলো আমরা ওখানে চালু করে দিয়েছি, খাওয়ানো দাওয়ানো। আর যদি জিজ্ঞাসা করি যে তানিয়া দিকে আজকে কি বলেছো, মানে কতটা সুন্দর লাগছে, কমপ্লিমেন্ট কি দিয়েছো? আমি ওকে জিজ্ঞেস করলাম কি আবার বিয়ে করবে, ও বাইরে গেছিল সকালবেলা, যেহেতু কালকে রাত্রেই ফিরেছে, তো সকালে একটু উঠে কাজ ছিল, তো গিয়ে এসে আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট, আমাকে ঢুকে বলছে কি তুমি এই ব্লাউজটা কোত্থেকে পেলে, তুমি এই শাড়িটা কোত্থেকে পেলে, তুমি আবার কি তুমি নতুন করে বিয়ে করো, ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, আর তুমি এই ব্লাউজটা দেখেছো, শাড়িটা নতুন, ব্লাউজটা কিন্তু আগে দেখেছো, ঠিক আছে? না দেখিনি, আমি তাহলে কি বলবো, তোমাকে এত সুন্দর লাগছে, ব্যাপার ছিল। ঠিক আছে, তারপরে মানে লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে রেডি করেই দিলাম, তো বাস। আচ্ছা, কি গিফট দিচ্ছ শাশুড়িকে? শাশুড়িকে আমি সবসময় পছন্দ করি কি যেগুলো কাজে লাগার জিনিস। তো ওনার মিক্সিটা আমি কদিন ধরে দেখছিলাম, একটা আওয়াজ হচ্ছিল, ঠিক আছে, তো আমি ওটা দেখে চুপচাপ ছিলাম। আমি নিজে ওনার জন্য একটা হ্যাভেলসের মিক্সি নিয়ে এসেছি, আর ওনার জন্য সাজাগোজা, উনি একটু সাজতে গুজতে পছন্দ করেন। এইগুলো আমি মায়ের জন্য কিনেছি, একটা শাড়িও আছে, বাট শাড়িটা এই মুহূর্তে আমি বের করতে পারলাম না, লকারে আছে, আমি পরে মাকে ওটা দিয়ে দেবো। তো এখানে মার কিছু মানে যেগুলো আমাদের মেয়েদের ডেইলি লাইফে লাগে একটু টুকটাক। আচ্ছা, এটা একটা বডি ওয়াশ আছে, মা অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বিশ্বাস করো পেরে উঠিনি। একটা মানে ও থাকলে সামনে কি হতো যে আরো একটু আমার সুবিধা হতো সবকিছু করতে। আচ্ছা, এটা হচ্ছে কাজল, আর এটা হচ্ছে ফেস পাউডার, এটা হচ্ছে একটা ছোট্ট ফাউন্ডেশন, আচ্ছা এটা হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে একটু স্কিনটাকে একটু গ্লোই গ্লোই করার জন্য হাইলাইটার, আর এটা হচ্ছে একটা নেল পলিশ। আর মা ছোট টিপের পাতা, মানে ছোট টিপ পড়তে খুব পছন্দ করে, কালারফুল, তো আমি খুঁজে একটা টিপের পাতা এনেছি আর একটা সুন্দর ক্লাচ। আর সবই ঠিক আছে, তো মাস্কারাটা দিতেও জানি।
না হতে পারে নেক্সট ইয়ার হয়তো আমার ভাইয়ের বিয়ে হতে পারে, তো তখন তো মাকে একটু সাজুগুজু করতেই হবে, তো তার জন্য আগে থেকে মাকে দেখিয়ে দিয়ে দিলাম এবং দেখিয়েও দেবো যে কি করে সাজতে হয়, এটাই হচ্ছে বিষয়। আমি এমনি ডুয়ার্স থেকে আসতাম না, আমাকে উনি এত ভালো একটা গিফট দেবেন বলেছেন, ওই জন্য ভেবেছি। কাকিমা তুমি কি দিচ্ছ? আমি সত্যি কথা কি দেখো, মানে এটা ঘরের কথাই, মানে আমার এবার অনেক কিছু ইচ্ছে ছিল, বিশ্বাস করো, ইচ্ছা থাকে না। না সত্যি গো, প্রথম বছর দেখো বিয়ের পরে পরেই, না বিয়ের পরে পরেই একটা জামাই ষষ্ঠী, বিয়েতে যা খরচা হয়েছে, আর এবছর বিশ্বাস করো টাকা পয়সার একটু টানাটানি। না আমার ছেলের বিয়ের সময় আমি সেটা পূরণ করবো, আমার আশা। আজকে আমি এই মুহূর্তে পাচ্ছি না, আমি একটু মানে ওর জন্য একটা ড্রেস, ওর জন্য একটা সালোয়ার নিয়েছি, আর একটু হাতে টাকা দিয়ে দেবো, এছাড়া এবার আমি আর খাওয়াবে আমাদের ভালো বন্ধু কি রেস্টুরেন্টে, যেটা ভালো। শুনুন, আমাদের মধ্যে এরকমই সম্পর্ক, আর সত্যি কথা বলতে মানে কি পাবো না পাবো এটা নিয়ে কোনোদিন ভাবিনি। এমন কিছু আছে যে ওনারা আমাকে অনেক কিছু অফার করেছিল যে এটা নাও ওটা নাও, আমি সবসময় বলেছি কি না এখন লাগবে না, আপনি ছেড়ে দিন। তো সেই জায়গায় কি দিলেও বা আমি কি দিলাম সেটা কোনো ম্যাটার নয়, আজ আমার আশাটাই ওনার কাছে হচ্ছে বড় জিনিস, আর ওনাকে সামনে পাওয়াটা আমি এটাই চাইবো, উনি সবসময় সুস্থ থাকুক আর ভালো থাকুক, আর ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, যাতে আমরা যেন অনেকটা দিন ধরে মানে এরকমই আনন্দ করতে পারি, এরকমই আনন্দ করতে পারি। এই যে আমরা যে ক্যামেরার সামনে বসে আছি, দেখো আমি তো ক্যামেরাটাকে ফেস করি না, ইনি ফেস করেন না উনি ফেস করেন, ঠিক আছে? তো এরা যেটুকু বলে না মানে মন থেকে, ওই যে মানে একটা মেকি ব্যাপার থাকে না যে আমাদের ক্যামেরার সামনে আসলে গুছিয়ে এরকম ভাবে এটাই বলতে হবে, এটা বলা যাবে না, আমার মা কিন্তু বলেইও চলছে, শুনছো তো, মানে যেটা মানে ঘরে করে সেটাই ক্যামেরার সামনে করছে, কি বলছি না বলছি বলে যাচ্ছি, বলো যেটা মনের আছে সেটাই বলছি। তো আমি চাইবো এই দুটো মানুষ, আমার বাবা নেই, বাবাকে আমি হারিয়েছি, ভাই, আমার পরিবার বলতে, আর আমি খুব না ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ, মানে আমার বন্ধু বান্ধব ডেফিনেটলি আছে, খুব লিমিটেড আছে যাদের সাথে সম্পর্ক থাকে সারা জীবন থাকে। তো পরিবারের মধ্যে এখন আমার মা, ভাই, কিন্তু আমার ভাই বলে না, কেউ বলে দাদা, কেউ বলে বয়ফ্রেন্ড, কেউ বলে হাজবেন্ড, যাই হোক যখন তো ভাই, এবার ভাইয়ের যে ওয়াইফ হবে সে, তো এরা আমার শাশুড়ি মা, এই হচ্ছে আমার পরিবার, ঠিক আছে? তো এই পরিবারে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানে মানুষ যেন ভালো থাকে, মন থেকে আমি চাই একে অপরের জন্য মধ্যে যে এই যে আমাদের মধ্যে একটা মেলবন্ধন আছে, এটা যেন সারা জীবন অক্ষত থাকে, কখনো যেন সেটা নষ্ট না হয়ে যায় কোনো ভুল বোঝাবুঝিতে বা কোনো কিছুর জন্য। এই জিনিস পেলাম মানে জিনিস পাওয়ার পরেই ভালোবাসাটা বিরাট এসে গেল, মায়ের প্রতি বা শাশুড়ির প্রতি ভালোবাসা এসে গেল, একদমই না। আমিও সেরকম মানুষ নই, ও সেরকম মানুষ নয়। আমাদের কাছে হচ্ছে একটু রেসপেক্ট, একটু ভালোবাসা। ভাই যদি একটু আদর করে আমাকে ডেকে যদি বলে দিদি মিষ্টিটা খা, এটাই আমার কাছে অনেক বড়। মা যদি বলে আমি রান্না করেছি তুই এটা খেয়ে যা, এটাই আমার কাছে মনে হবে কি আমি এখনো সেই পরিবারের মধ্যেই আছি, আমি কোথাও বিয়ের পরে আলাদা হয়ে যায়নি। তার জন্য সোনা জিনিসও লাগবে না, তার জন্য টাকাও লাগবে না। তো আমার মন থেকে আজকে একটা শুভ দিনে আমি চাই আমার এই ছোট্ট পরিবারে সবাই সদস্যগুলো যেন ভালো থাকুক, একে অপরের পাশে যেন বিপদে দাঁড়াতে পারি, এটাই চাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।